আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব বয়েস। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 6 কমপ্লিট করেছি। আজকে নতুন চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া, হ্যাঁ, চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের নাম। এখানে আমরা অনেক কিছু শিখবো। এই চ্যাপ্টার শেষে আমরা যা যা শিখবো, দেখো তোমাদের এখানে একটা ফিগার দেওয়া আছে, লোহায় মরিচা পড়া। অর্থাৎ লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন, সেটা দেখানোর মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শুরু করতেছি। এই অধ্যায় পাঠ শেষে আমরা দেখো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন বিক্রিয়ার পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। পদার্থের পরিবর্তনের বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্ত করতে পারবো। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ যেমন রিডক্স, নন রিডক্স, একমুখী, বহুমুখী, তাপ উৎপাদী, তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা দিতে পারবো এবং বিক্রিয়ার বিভিন্ন প্রকার শনাক্ত করতে পারবো। রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের পরিমাণকে লাশ হাতের লেয়ারের নীতির আলোকে ব্যাখ্যা করতে পারবো। পরিবর্তন বিশ্লেষণ করে জারণ বিজারণ বিক্রিয়ার প্রকার শনাক্ত করতে পারবো। বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। বাস্তব ক্ষেত্রে সংঘটিত ক্ষতিকর বিক্রিয়াসমূহ নিয়ন্ত্রণ বা রোধের উপায় নির্ধারণ করতে পারবো। রাসায়নিক বিক্রিয়ার হার ব্যাখ্যা ও সংশ্লিষ্ট হারের তুলনা করতে পারবো। বিভিন্ন পদার্থ ব্যবহার করে বিক্রিয়ার গতিবেগ বা হার পরীক্ষা ও তুলনা করতে পারবো। দৈনন্দিন কাজে ধাতব বস্তু ব্যবহারে সচেতনতা প্রদর্শন করতে পারবো। পরীক্ষার সাহায্যে বিক্রিয়ার হারের ভিন্নতা প্রদর্শন করতে পারবো। অম্লক্ষার প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া প্রদর্শন করতে পারবো। ওকে বয়স, দেখো তাহলে আমরা এই অধ্যায় শেষে অনেক কিছু শিখবো। তো প্রথমে যে তোমার টপিকসটা আছে সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন হয়, তোমরা জানো, পদার্থ এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তনটা সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ ভৌত পরিবর্তন কি? পদার্থের যে পরিবর্তনের ফলে মূল গঠনের বা মূল ধর্মের কোনো পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। অর্থাৎ শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে বা ফিজিক্যাল চেঞ্জ বলে। ঠিক আছে, যেমন পানি, তোমার পানিকে আমরা যদি তাপ দিই, পানিকে যদি আমরা তাপ দিই প্লাস তাপ, তাহলে কি হয়ে যাবে? বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, আর যদি মাইনাস তাপ করি তাহলে কি হবে? আবার পানিতে পরিণত হবে। আবার তোমার দেখো, এটাকে যদি আমরা আরো মাইনাস তাপ করি তাহলে সে বরফ বা কঠিনে পরিণত হবে। কঠিন মানে বরফে পরিণত হবে, বরফে পরিণত হবে। প্লাস তাপ দিলে আবার সে পানিতে বা তরলে পরিণত হবে। এটা হলো তরল। ঠিক আছে, তরলে পরিণত হবে। অর্থাৎ কঠিন বস্তুকে তাপ দিলে তরল এবং তরল পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। আবার বাষ্পকে তাপ হ্রাস করলে তরল, আবার তরলকে আরো তাপ হ্রাস করলে বরফ বা কঠিন পদার্থে পরিণত হয়। তো এইভাবে আমরা কি করতে পারি? পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ পদার্থের মূল ধর্মের পরিবর্তন না হয়ে শুধুমাত্র বাহ্যিক গঠন বা অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা পদার্থের ভৌত পরিবর্তন বলে থাকি। আর রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে পদার্থ সম্পূর্ণ নতুন ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়। অর্থাৎ পদার্থ তার পুরাতন ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট ভিন্ন এক একাধিক পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ। অর্থাৎ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এই সংক্ষেপে তোমাদের এখানে বইতে লেখা আছে। রাসায়নিক পরিবর্তন যেমন তুমি বাস্তব ক্ষেত্রে কত রাসায়নিক পরিবর্তন দেখতে, যেমন তুমি চুলায় বা রান্নাঘরে তুমি যদি যাও, দেখো যে চুলাতে যে বিক্রিয়াটা ঘটতেছে, অর্থাৎ দহন বিক্রিয়া হচ্ছে, ফলে তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু মিথেন গ্যাস অক্সিজেনের প্রভাবে পুড়ে দহন বিক্রিয়া তৈরি হচ্ছে। অর্থাৎ মিথেন গ্যাস CH4, এই গ্যাসটি অক্সিজেন দ্বারা পুড়ে কার্বন ডাই অক্সাইড এবং পানিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে তোমার মিথেনের দহন বিক্রিয়া, এখানে মিথেন এবং অক্সিজেন তার ধর্ম এবং কার্বন ডাই অক্সাইডের পানি, এই দুটা ধর্ম সম্পূর্ণ কি? ভিন্ন, আলাদা। অর্থাৎ পদার্থের যে পরিবর্তনের ফলে নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। আর এই প্রক্রিয়াটিকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াই রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, সেম জিনিস। অর্থাৎ রাসায়নিক পরিবর্তন না হলে তাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারবো না। আমরা যে এখানে দেখতেছি কঠিন থেকে পানি, পানি থেকে বাষ্প, এটা কিন্তু আসলে রাসায়নিক পরিবর্তন নয়। তার মানে এটা রাসায়নিক বিক্রিয়াও নয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া হতে হলে রাসায়নিক পরিবর্তন হতে হবে, ওটা শুধুমাত্র ভৌত পরিবর্তন।
যেমন তোমরা চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটে তোমরা যদি HCl যোগ করো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, তাহলে কি হবে? তোমার ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হবে। অর্থাৎ তোমরা কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি করতে দেখবা। তোমাদের বাসায় যে বেকিং পাউডার আছে এবং ভিনেগার আছে, ওই বেকিং পাউডার এবং ভিনেগার তুমি মিক্সড করে রাসায়নিক পরিবর্তন দেখতে পারো, সেখানে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হবে এবং সেই বিক্রিয়াটাও প্রশমন বিক্রিয়া, এই বিক্রিয়াটাও প্রশমন বিক্রিয়া। আর উপরের বিক্রিয়াটা দহন বিক্রিয়া। নরমাল তোমাদের না এইটার যে কনসেপ্টটা আছে, এটা হলো প্রশমন বিক্রিয়া, যেহেতু ক্ষার অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড বুদবুদ তৈরি করছে, প্রশমন বিক্রিয়া। আর এটা মিথেন অক্সিজেন দ্বারা পুড়িয়ে যে বিক্রিয়া করা হয় সেটা হচ্ছে দহন বিক্রিয়া। তোমরা এইটা শিখে আসছো এটা। সুতরাং দহন প্রশমন তোমাদের পরিচিত শব্দ। তো সুতরাং এই বিক্রিয়াগুলো অর্থাৎ এই পরিবর্তনগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন দেখো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস, এবং আমরা আরো বলছি যে রাসায়নিক পরিবর্তনটাই কিন্তু রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তোমরা বলতো যে প্রক্রিয়ায় তোমার এক একাধিক পদার্থ তোমার কি সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট, অর্থাৎ তাদের সম্পূর্ণ ধর্ম হারিয়ে, তাদের নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক একাধিক পদার্থে পরিবর্তিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে। যেমন রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপন্ন হয় বা শোষিত হওয়ার উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার। তো এরকম তোমার বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, যেমন একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই প্রকার, ঠিক আছে? দিকের উপর ভিত্তি করে দুই প্রকার কি কি? একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া আর হচ্ছে উভমুখী। একমুখী বিক্রিয়া কাকে বলে? বলা হচ্ছে যে বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, উৎপাদ পুনরায় ভেঙে বা পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় না। অর্থাৎ শুধু সম্মুখ বিক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ শুধুমাত্র সম্মুখবর্তী বিক্রিয়াটি সংঘটিত হয়, সেই বিক্রিয়া হচ্ছে একমুখী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হয়, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ কি পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় না, ঠিক আছে? অথবা শুধুমাত্র সম্মুখ বিক্রিয়াটি সংঘটিত হয়, তাকে আমরা একমুখী বিক্রিয়া বলে থাকি। যেমন খোলা পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায়, বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায়, ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে। সুতরাং আমরা ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে, এই বিক্রিয়াটা আর সংঘটিত হয় না। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায়। সুতরাং এই বিক্রিয়ায় আমরা শুধু ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকে, অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখমুখী, অর্থাৎ একমুখী বিক্রিয়া। যেহেতু কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড যদি বিক্রিয়া করে পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতো, তাহলে আমরা উভমুখী বিক্রিয়া বলতে পারতাম, ঠিক আছে? যেহেতু এটা শুধুমাত্র সম্মুখ দিকে সংঘটিত হচ্ছে, অর্থাৎ সামনের বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে, সুতরাং এই বিক্রিয়াটি একটি একমুখী বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যাচ্ছে। আর উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তোমার কি হয়, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পুনরায় বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী উভয় বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। অর্থাৎ আবার বলি, দেখো যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার আবার তোমার উৎপাদ নিজেরা বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়, একই সাথে সংঘটিত হয়। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়, সেই বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। যেমন ক্যালসিয়াম কার্বনেটের এই বিক্রিয়াটাকে আমরা যদি বদ্ধ পাত্রে করে দিই, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, তাহলে বদ্ধ পাত্র, ঠিক আছে, এখানে লিখে দিলাম বদ্ধ পাত্র, বদ্ধ পাত্র, বদ্ধ পাত্র। অর্থাৎ বিক্রিয়াটি যদি বদ্ধ পাত্রে সংঘটিত হয়, তাহলে পরে কি হবে? এক উভমুখী হয়ে যাবে। অর্থাৎ এই তখন ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তৈরি উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যেতে পারবে না, ফলে একটা পর্যায়ে ঘনমাত্রা বৃদ্ধি পাবে এবং দুজন বিক্রিয়া করে আবার পশ্চাৎমুখী বিক্রিয়া সংঘটিত হবে। তখন আমাকে উভমুখী চিহ্ন দিতে হবে।
হ্যাঁ, তখন আমাকে উভমুখী চিহ্ন দিতে হবে, অর্থাৎ রিভার্সিবল সিম্বল ইউজ করতে হবে, যে বিক্রিয়াটি সামনের দিকে যাচ্ছে পশ্চাৎ দিকেও আসতেছে। সুতরাং এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট শর্তে সকল রাসায়নিক বিক্রিয়া কিন্তু উভমুখী এবং সাম্যাবস্থার দিকে ধাবমান। নির্দিষ্ট শর্তে সকল রাসায়নিক বিক্রিয়া উভমুখী এবং সাম্যাবস্থার দিকে ধাবমান। ঠিক আছে, এখন দেখো আরো কিছু বিক্রিয়া আছে একমুখী বিক্রিয়া মনে হবে তোমার কাছে, যেমন সিলভার নাইট্রেট দ্রবণ আমরা যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করি তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অবক্ষেপ পড়ে, বুঝছো, আর সোডিয়াম নাইট্রেট পড়ে থাকে, এটা সাদা অবক্ষেপ পড়ে। এই সাদা অবক্ষেপ পড়ে গেছে, তুমি বিক্রিয়াটি টেস্ট টিউবের মধ্যে তুমি দেখবে এরকম করে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ ফোটা যোগ করো, দেখবে সাদা অবক্ষেপ নিচের দিকে পড়তেছে এবং সাদা অবক্ষেপ পড়ে আছে এবং এর আর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সাদা অবক্ষেপ পুনরায় বিক্রিয়া করে আবার তোমার সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে না। তার মানে বিক্রিয়াটি কি একমুখী, অর্থাৎ বিক্রিয়াটি একমুখী। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াকে উভমুখী করব কিভাবে, আমরা যদি একটু তাপ দিই সিলভার ক্লোরাইডকে দ্রবীভূত করে ফেলি, তাহলে পরে সোডিয়াম নাইট্রেটের সাথে পুনরায় বিক্রিয়া করে সে আবার পিছনের দিকে ব্যাক আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া শুরু হবে। আর যখন সম্মুখমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া তোমার হচ্ছে চলতে থাকবে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া, অর্থাৎ একসময় উভমুখিতা অর্জন করবে। ঠিক আছে, আবার দেখো এস্টারের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া CH3 COO CH2 CH3 ইথাইল ইথানয়েড, এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড বা অ্যাসিটো অ্যাসিটেট। এই বিক্রিয়ায় না অ্যাসিটাইল অ্যাসিটেট অর্থাৎ ইথাইল ইথানয়েড বা অ্যাসিটাইল অ্যাসিটেট। এখন দেখো এই তোমার বিক্রিয়াটি যদি আমরা পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি এবং এখানে যদি H+ অর্থাৎ অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি তাহলে বিক্রিয়াটি উভমুখী হয়, অর্থাৎ CH3 COOH CH3 CH2OH ইথানোয়িক অ্যাসিড এবং ইথানলে পরিণত হয়। হ্যাঁ, ইথাইল ইথানয়েড আদ্র বিশ্লেষিত হয়ে ইথানোয়িক অ্যাসিড এবং ইথানলে পরিণত হয়। আবার ইথানোয়িক অ্যাসিড ইথানল পুনরায় বিক্রিয়া করে পশ্চাৎমুখী বিক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ পিছনের দিকে ব্যাক আসে, তখন আবার ইথাইল ইথানয়েড এবং পানি তৈরি করে। সে পানি দ্বারা আদ্র বিশ্লেষিত এই দুটো তৈরি হচ্ছে, আবার এরা দুজন বিক্রিয়া করে পশ্চাৎমুখী এসে এস্টার তৈরি করতে, যেটাকে বলা হয় এস্টার, এবং এই এস্টার তৈরি করার বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন। এস্টার তৈরি করার এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন। আর সম্মুখমুখী বিক্রিয়াটাকে বলা হচ্ছে এস্টারের আদ্র বিশ্লেষণ। অর্থাৎ এস্টারের আদ্র বিশ্লেষণ করলে যা থেকে এস্টার তৈরি হয়েছে সেই দুটো উৎপন্ন হবে, আবার সেই দুটো পুনরায় বিক্রিয়া করে এস্টার তৈরি করবে। তো সুতরাং এই ঘটনাটি উভমুখী, সম্মুখ দিকেও যাচ্ছে পশ্চাৎমুখীও আসতেছে। ঠিক আছে, তার উপস্থিতিতে অ্যাসিডের উপস্থিতিতে, কিন্তু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটি একমুখী। অর্থাৎ এই বিক্রিয়াটা যদি আমরা আবার লিখি CH3 COO CH2 CH3 H2O একমুখী চিহ্ন, কার উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারের উপস্থিতিতে কি হবে, CH3 COOH CH3 CH2OH। অর্থাৎ একমুখী কেন, একমুখী হওয়ার পিছনে কারণ হচ্ছে এই বিক্রিয়াটিতে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই তাহলে উৎপন্ন COOH এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, CH3 COONA প্লাস পানি, হ্যাঁ, পানি তৈরি করে, অর্থাৎ CH3 COONA পানি তৈরি করে। হ্যাঁ, এই যে তোমার দেখো CH3 COOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড এবং পানি তৈরি করে। এই সোডিয়াম ইথানয়েড হচ্ছে একটা স্থিতিশীল লবণ, সোডিয়াম ইথানয়েড হচ্ছে একটি স্থিতিশীল লবণ। এই স্থিতিশীল লবণ হওয়ার কারণে তোমার এয়ার পিছন দিকে ব্যাক যায় না, এইজন্য একমুখী হয়ে যায় বিক্রিয়াটি, ক্ষারের উপস্থিতিতে একমুখী। আমরা মোট কথা বলবো এস্টারের আদ্র বিশ্লেষণ অ্যাসিডের উপস্থিতিতে উভমুখী, কিন্তু ক্ষারের উপস্থিতিতে একমুখী। ক্ষারের উপস্থিতিতে একমুখী কেন, কারণ ক্ষারের উপস্থিতিতে উৎপন্ন অ্যাসিড লবণে পরিণত হয়, সেই লবণটি স্থিতিশীল হওয়ায় সে পিছনের দিকে আর ব্যাক যায় না, যার কারণে পিছনের দিকে ব্যাক না যাওয়ার কারণে বিক্রিয়াটি একমুখী হয়ে যায়। কিন্তু অ্যাসিডের উপস্থিতিতে সে অ্যাসিড উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়াটি এস্টারিফিকেশন বিক্রিয়া ঘটবে, আবার এস্টারের আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটাও ঘটবে, অর্থাৎ দুই বিক্রিয়াটাই উভমুখী, অর্থাৎ দুইটা বিক্রিয়ায় কি হবে, উভমুখিতা অর্জন করবে, অর্থাৎ
সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী উভয় বিক্রিয়া একই সাথে সংঘটিত হবে। এই জন্য এই বিক্রিয়াটা উভমুখী, কিন্তু ক্ষারের উপস্থিতি বিক্রিয়াটি একমুখী। ওকে বয়েস, আমরা যদি একটু সামারাইজ করি যে কিভাবে আমরা একমুখী বিক্রিয়াকে উভমুখী পরিণত করি, আবার উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করি। যেমন দেখো, এই বিক্রিয়াটি একমুখী, ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড উঠে চলে যাবে, ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে, সুতরাং বিক্রিয়াটি একমুখী হবে। কিন্তু বিক্রিয়াটি যদি আমরা বদ্ধ পাত্রে করি তাহলে বিক্রিয়াটি কার্বন ডাই অক্সাইড উঠে চলে যাবে না, উভমুখিতা অর্জন করবে, অর্থাৎ একমুখী বিক্রিয়া উভমুখিতা হয়ে যাবে। আবার এই উভমুখিতা অর্থাৎ বদ্ধ পাত্র যদি আমরা ওপেন করে দিই, সে আবার একমুখী হয়ে যাবে। তেমনি এই বিক্রিয়া দেখো, সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা দক্ষেপ তৈরি করছে। এই সাদা দক্ষেপ যদি আমরা দ্রবীভূত করে দিই তাহলে বিক্রিয়াটি উভমুখী হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়াটা শুরু হবে, একসময় উভমুখিতা অর্জন করবে। আবার তুমি দেখো, এই বিক্রিয়াটিতে আমরা যদি অদক্ষেপ ফেলে দিই, অর্থাৎ আমরা যদি হিট দিয়ে অদক্ষেপ দ্রবীভূত না করি, তাহলে একমুখী হয়ে যাবে, অর্থাৎ সিলভার নাইট্রোলাইটের সাদা দক্ষেপ নিচের দিকে জমা হয়ে থাকবে, বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে। আবার এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি স্টেবল আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটি উভমুখী, কিন্তু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটি একমুখী। ঠিক আছে, ওকে বয়েস, তাহলে আমরা দেখো বুঝলাম, আশা করি তোমাদের সমস্যা হবে না, বুঝতে পেরেছো? একমুখী উভমুখী বিক্রিয়া কাকে বলে বুঝতে পারলাম, এবং কিভাবে একটা আরেকটার সাথে আমরা সম্পর্ক করব। ঠিক আছে, আমি আবারও বলতেছি, সকল রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট শর্তে সাম্যাবস্থা বা উভমুখিতার দিকে উভমুখিতা অর্জন করতে চায়। ঠিক আছে, যেমন তোমাদের বইতে যেমন একটা বিক্রিয়া এবং তোমার এই সাম্যাবস্থায় পৌঁছালে, এখানে আমরা সাম্যাবস্থাটা শিখে ফেলি। হ্যাঁ, সাম্যাবস্থাটা কাকে বলে লেখো, যখন কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তখন সে অবস্থাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। আমরা যে বলতেছি না যে সম্মুখমুখী বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, আবার পশ্চাৎমুখী বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এখন যখন উভয়মুখী বিক্রিয়ার হার সমান হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে, তখন সে অবস্থাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। যেমন হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ, বিক্রিয়া করবে করে আয়োডিনের সাথে সলিড, আয়োডিন কিন্তু সলিড, বিক্রিয়া করবে করে উভমুখিতা অর্জন করবে, এই সাইড গ্যাস তৈরি হবে। অর্থাৎ 1 মোল হাইড্রোজেন, 1 মোল তোমার হচ্ছে 1 মোল হাইড্রোজেন, 1 মোল আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। যেহেতু এটি উভমুখী বিক্রিয়া, সুতরাং উভমুখী বিক্রিয়ার সময় বিক্রিয়কও কখনো শেষ হয়ে যায় না, আবার উৎপাদও কখনো শেষ হয়ে যায় না। সব সময় বিক্রিয়ক থাকবে, সব সময় উৎপাদ থাকবে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, তখন সেই অবস্থাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। কি বলতেছি? রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে। এই রাসায়নিক সাম্যাবস্থা কখন বলতেছি? যখন কোন উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তখন সেই অবস্থাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, এই রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল। ঠিক আছে, আমরা সর্বদা গতিশীল প্রমাণ করব কিভাবে? তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে। এখানে যদি আয়োডিন, আমরা এখানে তেজস্ক্রিয় আয়োডিন যোগ করি, তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাচ্ছে কিনা সেটা আমরা প্রমাণ করতে পারি। এখানে কিন্তু দেখো, যেহেতু আমরা বলতেছি উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়া কখনোই শেষ হবে না, তার মানে কিছু পরিমাণ সলিড আয়োডিন এখানে পড়ে থাকবে এবং হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি হবে, এটাও থাকবে, বিক্রিয়কও থাকবে। তো সুতরাং যদি বিক্রিয়াটি তোমার দৃষ্টিতে শেষ হয়ে যায়, অর্থাৎ আর চলতেছে না, তখন তুমি কি করবা? তেজস্ক্রিয় আয়োডিন যোগ করবা, গ্যাস প্লাস আয়োডিন তেজস্ক্রিয় সলিড 2HI গ্যাস। এখানে তেজস্ক্রিয় আয়োডিন যদি আমরা অ্যাড করে দিই এই বিক্রিয়াতে, তাহলে যেহেতু বিক্রিয়াটি থেমে গেছে, সুতরাং তেজস্ক্রিয় আয়োডিন আর সামনের দিকে বা প্রোডাক্ট তৈরি করবে না। কিন্তু কিছুক্ষণ পরে গাইগার কাউন্টার বলে দেয় যে না, উৎপাদে তেজস্ক্রিয় আয়োডিন প্রবেশ করতেছে। অর্থাৎ তেজস্ক্রিয় আয়োডিন যাওয়ার কথা না, উৎপাদে যাওয়ার কথা না, কিন্তু গাইগার কাউন্টার কিছুক্ষণ পরে বলে দিচ্ছে যে না, তেজস্ক্রিয় আয়োডিন উৎপাদ তৈরি করতেছে। তো সুতরাং তেজস্ক্রিয় আয়োডিন যেহেতু উৎপাদ তৈরি করতেছে, তার মানে বিক্রিয়াটি চলমান। অর্থাৎ সাম্যাবস্থায় থাকাকালে কোন বিক্রিয়াকে আপাত দৃষ্টিতে স্থির মনে হলেও, অর্থাৎ আমাদের চোখ ধরতে পারে না, স্থির মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়াটি সর্বদা গতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ সর্বদা
চলমান অবস্থায় রয়েছে। অর্থাৎ কি, যে রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল এবং সকল রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট শর্তে সাম্যাবস্থার দিকে ধাবমান। যেটা দেখলাম আমরা এর আগেই, সমস্ত একমুখী বিক্রিয়াকে আমরা উভমুখিতায় পরিণত করতে পারি কি করে নির্দিষ্ট শর্ত প্রয়োগ করে। অর্থাৎ শর্ত, যেমন তোমার দেখো এই যে খোলা পাত্র হইলে একমুখী, কিন্তু বদ্ধ পাত্র হইলে উভমুখী এবং একসময় সাম্যাবস্থা অর্জন করবে। তো সুতরাং এই যে শর্ত আমরা জুড়ে দিচ্ছি, অর্থাৎ শর্ত প্রয়োগ করলে বা শর্ত ঠিক থাকলে সকল রাসায়নিক বিক্রিয়া এই সাম্যাবস্থার দিকে ধাবমান হবে। এবং রাসায়নিক সাম্যাবস্থা আপাত দৃষ্টিতে স্থির মনে হলেও বা শেষ হয়ে গেছে বলে মনে হলেও আপাতত সে কি করবে, সর্বদা গতিশীল অবস্থায় আছে, চলমান অবস্থায় রয়েছে। অর্থাৎ যে পরিমাণ বিক্রিয়কের উৎপাদ তৈরি করতেছে সেই পরিমাণ উৎপাদ ভেঙে দিয়ে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে, যার কারণে আমাদের চোখ ধরতে পারতেছে না। কিন্তু যখন আমরা একটা তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দিচ্ছি বা তেজস্ক্রিয় আইসোটোপ যোগ করতেছি, তখন সেটা উৎপাদে যাওয়ার কথা না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে গায়ে এখন উৎপাদে যাচ্ছে, তার মানে বিক্রিয়াটা চলতেছে, অর্থাৎ চলমান অবস্থায় রয়েছে। তো আশা করি বয়স বুঝতে পেরেছো রাসায়নিক সাম্যাবস্থা কি, একমুখী বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়া কি, কখন আমরা বা কিভাবে আমরা একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি, অথবা উভমুখী বিক্রিয়াকে কিভাবে আমরা একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। এবং আমরা দেখলাম সকল রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট শর্তে সাম্যাবস্থার দিকে ধাবমান, এবং এটাও দেখলাম যে রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল। ওকে, রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন, হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এক, তাপ উৎপাদী বিক্রিয়া, দুই, তাপহারী বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তোমরা জানো তাপের পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? কেননা রাসায়নিক বিক্রিয়ায় পুরানো বন্ধন অর্থাৎ বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার প্রয়োজন হয় আর উৎপাদ সমূহের বন্ধন করার প্রয়োজন হয়। অর্থাৎ বিক্রিয়ক সমূহ যখন ভাঙে তখন শক্তির প্রয়োজন হয়, আর উৎপাদ সমূহ যখন গড়ে তখন শক্তি নির্গত হয়। ঠিক আছে, এই শক্তি ভাঙা গড়া অর্থাৎ বন্ধন ভাঙা গড়ার কারণেই শক্তির সাথে রাসায়নিক রসায়নের যথেষ্ট যথোপযুক্ত কি আছে, সম্পর্ক রয়েছে। সুতরাং এই যে তাপের পরিবর্তন হয়, সেই তাপের পরিবর্তনের সময় একটা হচ্ছে তাপ উৎপাদী হয় আর একটা হচ্ছে তাপহারী হয়। অর্থাৎ কোন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। ঠিক আছে, খুব সিম্পল জিনিস। এবং তাপ উৎপন্ন কেন হচ্ছে আমি আবারও বললাম না, যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙতে হয় আর উৎপাদ সমূহের বন্ধন গড়তে হয়। ঠিক আছে, তো সুতরাং বিক্রিয়ক সমূহের বন্ধন যখন ভাঙে, বন্ধন ভাঙার সময় শক্তির প্রয়োজন হয়, এই কথাটা লিখে রাখো স্টার চিহ্ন দিয়ে। বন্ধন ভাঙার সময় শক্তির প্রয়োজন হয় আর বন্ধন গড়ার সময় শক্তি নির্গত হয়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা যে বন্ধন যখন ভাঙবে তখন শক্তির প্রয়োজন হবে, আর বন্ধন যখন গড়বে, নতুন বন্ধন যখন সৃষ্টি হবে তখন বন্ধন শক্তি নির্গত হবে। অর্থাৎ বন্ধন ভাঙার সময় শক্তির প্রয়োজন হয়, বন্ধন গড়ার সময় শক্তি নির্গত হয়। তো এই যে বন্ধন ভাঙতে যদি বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ গড়ার শক্তি যদি নির্গত শক্তির পরিমাণ কম হয় তখন সেটা তাপহারী হয়। আর বন্ধন ভাঙার জন্য শক্তি যদি কম লাগে আর বন্ধন গড়ার সময় শক্তি যদি বেশি নির্গত হয় তখন তাপ উৎপাদী হয়, অর্থাৎ নির্গত শক্তির পরিমাণ বেশি হয়। তার মানে আমরা সঠিক সংজ্ঞা এইভাবেই তো করতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ আশপাশে তোমার কি গরম অনুভূত হয়। তো সুতরাং সেই বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন তুমি দেখো মিথেনের যে দহন বিক্রিয়া চুলাতে ঘটতেছে, অর্থাৎ রান্নাঘরে যে মিথেনের দহন বিক্রিয়া হচ্ছে সেখানে কি আশপাশে তাপ উৎপন্ন হচ্ছে, তার কারণে রান্না হচ্ছে। তো সুতরাং মিথেনের দহন বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আবার তুমি দেখো তুমি যখন গ্লুকোজ পানিতে দিয়ে মিশালে দেখো গ্লাসটা ঠান্ডা অনুভূত হচ্ছে, তার মানে এটা একটা তাপহারী প্রসেস। আবার তুমি যখন চুনের মধ্যে পানি যোগ করবা দেখবা তাপ উৎপন্ন হচ্ছে, হিট হয়ে গেছে, তাপ উৎপন্ন, সুতরাং সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আবার তুমি যেমন দেখো তোমার সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার এবং ইথানোয়িক অ্যাসিড, ভিনেগার তুমি যখন মিশাবা দেখবা গ্লাসটা একটু ঠান্ডা অনুভূত হয়েছে, সুতরাং সেটাও একটা তাপহারী বিক্রিয়া। অর্থাৎ তুমি বাস্তবে অনেক তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া সংঘটিত হতে দেখছো।
তো সুতরাং তাপের উপর ভিত্তি করে বা তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আশা করি কাকে বলে বুঝতে পেরেছো। যে বিক্রিয়ায় কি হয়, যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। যেমন আমরা যদি একটা বিক্রিয়ায় লিখি, যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, হ্যাঁ, উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে যেখানে প্লাস, হ্যাঁ, প্লাস 92 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন করে। অর্থাৎ 1 মোল অ্যামোনিয়া উৎপন্ন হতে 92 কিলোজুল শক্তি নির্গত হয়, অর্থাৎ তাপ উৎপাদী হয়। অর্থাৎ অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেই সাথে এই প্লাসটাও তৈরি হচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়াটা যদি আমরা এইভাবে লিখি, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া, ডেল্টা এইচ দিয়ে লিখি, ডেল্টা এইচ ইকুয়াল গেলে এই মাইনাস প্লাসটা মাইনাস 92 কিলোজুল পার মোল হয়ে যাবে। আর ডেল্টা এইচ দিয়ে লিখলে তোমার 92 মাইনাস 92 কিলোজুল পার মোল হয়ে যাবে। অর্থাৎ এই বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি করছে, সে অ্যামোনিয়া তৈরি হওয়ার সময় 92 কিলোজুল পার মোল শক্তি বাতাস বাইরে এসে কি করবে, নির্গত করবে। কেননা এই বন্ধন তৈরি হতে শক্তি বেশি নির্গত হয়েছে, আর এই বন্ধন ভাঙার জন্য শক্তি কম প্রয়োজন হয়েছে। এই জন্য এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার দেখো, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণ মাত্র, সিঙ্গেল উদাহরণ, একটা উদাহরণ মাত্র। অনেক তাপ উৎপাদী বিক্রিয়া আছে, ঠিক আছে। আর তাপহারী বিক্রিয়ার উদাহরণ যেমন দেখো, নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে, ঠিক আছে, 2 নাইট্রিক অক্সাইড তৈরি করে 2 মোল, যেখানে ডেল্টা এইচ এর ভ্যালু ইজ ইকুয়াল প্লাস 180 কিলোজুল পার মোল, প্লাস 180 কিলোজুল পার মোল। অথবা আমরা এই পাশে বিক্রিয়কের দিকে এটাকে যোগ চিহ্ন হিসেবে দিতে পারি, অর্থাৎ নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস 180 কিলোজুল পার মোল শক্তি দিয়ে তারপরে আমরা 2 মোল NO, এরা বিক্রিয়াটাকে এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ বিক্রিয়কে এই শক্তিটা না দিলে, বিক্রিয়কে এই শক্তিটা না দিলে তোমার কি হয়, এই বিক্রিয়াটা সংঘটিত হবে না। প্রায় গ্রেটার দেন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে, গ্রেটার দেন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে এই বিক্রিয়াটা সংঘটিত হয়, তাছাড়া কিন্তু সংঘটিত হয় না, ঠিক আছে। অর্থাৎ এই বিক্রিয়াটা সংঘটিত হতে হলে গ্রেটার দেন 3000 টেম্পারেচার লাগবে। এবং এই বিক্রিয়াটা দেখো যে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন, তার মানে কি নাইট্রোজেনকে আমরা অক্সিজেন দ্বারা পোড়াচ্ছি, দহন করতেছি। অর্থাৎ আমরা জানি দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কিন্তু এই বেচারা দহন বিক্রিয়ায়, অর্থাৎ নাইট্রোজেনের দহন বিক্রিয়ায় তাপ শোষিত হয়, অর্থাৎ তাপহারী, ঠিক আছে। তো সুতরাং একমাত্র দহন বিক্রিয়া যেটা তাপহারী বিক্রিয়া। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই বন্ধন ভাঙতে, নাইট্রোজেন এবং নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন আর অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এই দুটো বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। আর এখানে নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন অক্সিজেনের সাথে ডাবল বন্ড তৈরি করে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, সেই বন্ধন গড়তে শক্তি নির্গত কম হচ্ছে। সেই জন্য তোমার ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ, অর্থাৎ প্লাস 180 কিলোজুল পার মোল। সেই জন্য এটা তাপহারী বিক্রিয়া। আর উদ্দীপকের এই যে তোমার হচ্ছে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। ডেল্টা এইচ এর ভ্যালু প্লাস 180, বা আমরা এই পাশে বিক্রিয়কের দিকে প্লাস 180 কিলোজুল পার মোল দিব। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের দিকে আমরা প্লাস 92 কিলোজুল পার মোল দিব। এটা একটু খেয়াল রাখবা, ভুল করো না, ভুল করলে ব্যাখ্যা করতে পারবা না। আর ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, হ্যাঁ। তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া কাকে বলে শুনলে বুঝলা হয়তো। ইলেকট্রন স্থানান্তর ভিত্তি করে বিক্রিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। আজকে আমরা ডিটেইলস পড়বো না, কিন্তু রিডক্স নন রিডক্স কাকে বলে এটা বলতে পারবো, অর্থাৎ এটা শিখতে পারবো অন্তত, ঠিক আছে। রিডক্স হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে রিডক্স বিক্রিয়া বলে। আর নন রিডক্স হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। রিডক্স বিক্রিয়া হচ্ছে যেমন দেখো, সোডিয়াম প্লাস ক্লোরিন, হ্যাঁ, বিক্রিয়া করে কি করে, সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়, ঠিক আছে। এই সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়, তোমরা জানো
যে 1980 শিখে আসছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়, হয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়। ঠিক আছে, তো আমরা এটা না দিয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন দিলাম, কোনো সমস্যা নাই, ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে, অর্থাৎ সোডিয়াম প্লাস ক্লোরিন ও বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে। তোমরা এখানে এটা জানো যে এইটা শিক্ষা আসছে যে আয়নিক বন্ধনে সৃষ্ট যৌগ, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ না করলে ক্লোরিন গ্রহণ করতে পারবে না, আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করলে সোডিয়ামও ত্যাগ করবে না। সুতরাং এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে। সুতরাং এই বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, আর তুমি দেখো তোমাদের প্রশমন বিক্রিয়া 1980 শিখে আসছো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করে। এই বিক্রিয়া যদি জারণ সংখ্যা তোমরা শেখো না, জারণ সংখ্যা আমি নেক্সট ক্লাসে শেখাবো। তো সোডিয়াম এখানে +1 জারণ সংখ্যা, জারণ তোমার এরও এখানে সোডিয়ামের +1, অক্সিজেনের -2, এখানে অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, এখানেও হাইড্রোজেনের +1, এখানে হাইড্রোজেনের +1, হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1, ক্লোরিনের -1, অর্থাৎ এখানে দেখো জারণ সংখ্যার কারণে কোনো পরিবর্তন হয়নি। এখানে যেমন দেখো মুক্ত অবস্থায় সমস্ত মৌলের জারণ সংখ্যা 0, 0 থেকে +1, 0 থেকে -1, অর্থাৎ ওখানে জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে। মুক্ত অবস্থায় জারণ সংখ্যা সবার 0 থাকে, তো সেই 0 থেকে সোডিয়ামের +1 হয়েছে আর ক্লোরিনের 0 থেকে -1 হয়েছে, বুঝতে পারছো? তো সুতরাং ওইখানে ইলেকট্রন স্থানান্তর ঘটেছে আর জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, সেইজন্য ওটা হচ্ছে রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু প্রশমন বিক্রিয়ায় দেখো, প্রশমন এই বিক্রিয়ায় সোডিয়ামের +1 থেকে +1 ই আছে, ক্লোরিনের -1 থেকে -1 ই আছে, অক্সিজেনের -2 থেকে -2 ই আছে, হাইড্রোজেনের +1 থেকে +1 ই আছে, অর্থাৎ কারোরই জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, তার মানে ইলেকট্রনের স্থানান্তর ঘটেনি। সেইজন্য এটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া আর এটা হচ্ছে রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ রিডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে আর নন রিডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। তো বয়স দেখো আমরা আজকে বিভিন্ন বিক্রিয়ার তোমার উদাহরণ শিখলাম, উদাহরণ সহ প্রকারভেদগুলো জানলাম, যেখানে আমরা রিডক্স বিক্রিয়া আর ডিটেইলস কিন্তু শিখতে হবে, আমাদের নেক্সট ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ। তো আমরা এখন যেগুলো পড়লাম সেগুলো একটু রিভাইজ করি। দেখো আমরা পড়লাম রাসায়নিক ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, তারপর আমরা শিখলাম রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। সেখানে আমরা এটাও শিখেছি কিভাবে একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়ায় পরিণত হয় এবং উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত হয়, এবং রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে সেটাও আমরা শিখেছি, এবং আমরা এটাও শিখেছি রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল। এরপর আমরা শিখেছি রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপকারী বিক্রিয়া। এরপর আমরা শিখলাম ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে রিডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। ওকে, তো বয়েজ কার কোনো কোশ্চেন আছে? হেবার প্রণালী কি? হেবার প্রণালী না, হেবার-বোস পদ্ধতিতে যে তোমার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন, সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া উৎপাদনের 4টা শর্তাবলী আমাদের পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ হেবার-বোস একটা পদ্ধতি, যেটা এই বিজ্ঞানী হেবার এবং হচ্ছে বস নামে দুজন বিজ্ঞানী, এই তিনারা সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া উৎপাদনের যে শর্তাবলী বিশ্লেষণ করেছেন, সেই প্রণালীটাকে আমরা হেবার প্রণালী বা হেবার-বোস প্রণালী বলে থাকি। ঠিক আছে, যে সর্বোচ্চ অ্যামোনিয়া এবং কিভাবে তৈরি হবে সেটা আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারেই শিখব। লাসাতেলের নীতির প্রয়োগ দিয়ে আমরা ব্যাখ্যা করব এটা। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এবার সিটির সিলেবাস কি? সিটি সিলেবাস এখনো তো জানাইনি, আমাদের ডিপার্টমেন্টের হেডের কাছে জিজ্ঞাসা করব আমি, তারপরে তোমাদের জানিয়ে দেব যত সম্ভব। চ্যাপ্টার 6 আমাদের কি স্যার অ্যালকাইন অ্যালকেন স্যার এগুলো কি আছে না? অ্যালকেন অ্যালকাইন ওগুলো হচ্ছে চ্যাপ্টার 11 এ, এগুলো এখন না তো। ও আচ্ছা স্যার, তোমাদের সিটি সিলেবাস যত সম্ভব চ্যাপ্টার 6 হওয়ার সম্ভাবনা আছে, তারপর আমি দেখি জিজ্ঞাসা করব, সমস্যা নেই। শুধু চ্যাপ্টার 6? হ্যাঁ, শুধু চ্যাপ্টার 6 হতে পারে।
বা 5-6 হতে পারে। দেখি আমি জিজ্ঞাসা করবো হেডকে, ডিপার্টমেন্ট হেডকে জিজ্ঞাসা করে তোমাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে বয়েস লেস দেন 1 মিনিট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর বিক্রিয়াগুলো শিখো, আমি নেক্সট ক্লাসে বিক্রিয়া ডিটেলস পড়াবো।